কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে আমাদের এই স্থির তড়িৎ বা স্থির বিদ্যুতের সেকেন্ড লেকচারটাতে 10.02। আজকে আমরা এই চ্যাপ্টারটাতে তড়িৎ প্রাবল্য বা বিদ্যুৎ প্রাবল্য, যেটাই বলো একই কথা, এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। ফার্স্টে সূত্র বুঝবো, থিওরি বুঝবো, পরে এই রিলেটেড যত ম্যাথ আছে। এই চ্যাপ্টারে বোর্ডে আসা ম্যাথের মধ্যে 50%ই হচ্ছে এই রিলেটেড ম্যাথ। যত ম্যাথ আছে সব ম্যাথ আমরা এই আজকের ক্লাসে করে ফেলবো ইনশাল্লাহ। তো প্রথম ক্লাসে আমরা কি পড়ছিলাম সেটা একটু রিক্যাপ করব, এবং আজকের ক্লাসটা করার পরে তোমার এই চ্যাপ্টারের 80% শেষ হয়ে যাবে। সামান্য কিছু বাদ থাকবে, বৈদ্যুতিক বিভব বাদ থাকবে, ধারকত্ব বাদ থাকবে, আর হচ্ছে তড়িৎ আবেশ বিষয়টা বাদ থাকবে। এই তিনটা বিষয় নিয়ে পরের আরেকটা ক্লাস দিব। এরপরে তোমরা জানো বোর্ডের সৃজনশীল এবং টেস্ট পেপার এগুলো তো সলভ করবে। 2025 এর টেস্ট পেপার সলভ করবো, 2026-এর যে নতুন টেস্ট পেপার আসবে এটাও আমরা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে সলভ করব। সো তোমরা একটু খেয়াল করবা, ভালো করে দেখবা, ফার্স্টে থিওরি গুলা বুঝবা, পরে আমরা ইনশাল্লাহ ম্যাথটা করে ফেলবো। তো বৈদ্যুতিক প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য দেখার আগে প্রথমে এই চ্যাপ্টারের যে আমরা ফার্স্টের ক্লাসে করে আসছি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রতে দুইটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বের করতে বলছে, Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। অর্থাৎ আকর্ষণ বল দুইটি চার্জের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ চার্জ দুইটা যত বেশি হবে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান তত বেশি হবে, চার্জ দুইটা কম হলে আকর্ষণ বলের মানও কম হবে, এবং মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বলের মান তত কম হবে। মধ্যবর্তী দূরত্ব কম হলে আকর্ষণ বলের মান বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাত। এবং এই রিলেটেড বেশ অনেকগুলা ম্যাথ আমরা করে ফেলছি ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা করব এবং লাস্টের 10 মিনিটে তড়িৎ ক্ষেত্র বিষয়টা কি সেটাও আমরা দেখে আসছিলাম, যে এই হচ্ছে একটা চার্জ কিউ। এই কিউ চার্জের একটা নির্দিষ্ট সীমানা থাকে, এই সীমানার মধ্যে অন্য কোনো একটা চার্জকে স্থাপন করলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল দেয়। এটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এটাই কি তার তড়িৎ ক্ষেত্র। এবং এটার উদাহরণ হিসেবে আমরা এইভাবে প্রকাশ করছিলাম যে প্রত্যেকটা বাঘ বা প্রত্যেকটা সিংহের যেমন একটা নির্দিষ্ট এলাকা থাকে, তেমনি একটা চার্জেরও নির্দিষ্ট একটা এলাকা থাকে, যেই এলাকার মধ্যে তার প্রভাব বিদ্যমান। ওই এলাকাটুকুই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র বিষয়টা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা তড়িৎ প্রাবল্য বিষয়টাকে পড়তে পারবো। এবার আসো তড়িৎ প্রাবল্য বিষয়টা কি এটা একটু বাংলা করার চেষ্টা করি। প্রাবল্য অ্যাকচুয়ালি এক প্রকার বল। এই যে তড়িৎ প্রাবল্য, এই প্রাবল্য হচ্ছে এক প্রকার বল, এক প্রকার বল। আমরা বিষয়টা দেখব প্রাবল্য কিভাবে এক প্রকার বল হয়। প্রাবল্য এক প্রকার বল। এই বলটা কি ধরনের বল? প্রাবল্যকে বাংলা করলে হয় প্রবল বা স্ট্রেংথ, শক্তি। প্রবল মানে কি? যেখানে প্রচুর একটা শক্তি পাচ্ছি সেটাকেই বলা হয় প্রবল। তাহলে প্রাবল্য যে কথা, প্রবল বা স্ট্রেংথ একই কথা। প্রাবল্য যে কথা, প্রবল বা স্ট্রেংথ একই কথা। তাহলে প্রাবল্য এক প্রকার বল কিভাবে হয়? তুমি যদি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা দেখো তোমাদের বইয়ে, সংজ্ঞার মধ্যে লেখা আছে কোন একটি চার্জ, মনে করো যে একটি প্লাস চার্জ, এই চার্জটার নাম হচ্ছে কিউ। এই একটি প্লাস চার্জের একটা ক্ষেত্র আছে, যেহেতু আমরা মাত্র দেখে আসলাম প্রত্যেকটা চার্জের একটা ক্ষেত্র থাকে। এই যে একটা চার্জ, এই চার্জের একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের মধ্যে অন্য একটা একক চার্জকে, মনে করো 1 কুলাম্বের একটা প্লাস চার্জ, একক চার্জকে যদি আমি স্থাপন করি তাহলে এটাও ধনাত্মক চার্জ, এটাও ধনাত্মক চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এই বলে, এই যে কি বলে বিকর্ষণ করলো, এটাই তড়িৎ প্রাবল্য। একটি চার্জের ক্ষেত্রের মধ্যে, একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক চার্জকে স্থাপন করলে ওই একক ধনাত্মক চার্জটা কি পরিমাণ বিকর্ষণ বল লাভ করবে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। এইখানে স্থাপন করলে যে পরিমাণ বিকর্ষণ বল লাভ করবে, এই 1 কুলাম চার্জকে যদি আরো কাছে স্থাপন করি তাহলে বিকর্ষণ বলটা কি আরো বেশি হবে না? অর্থাৎ এই জায়গায় প্রাবল্য, এটার মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, এই যে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব এখানে অল্প দূরত্ব, এটাকে আর প্রাইম চিন্তা করলাম, তাহলে দূরত্ব কমে গেছে না? তখন কি প্রাবল্য বেশি হয়েছে? অর্থাৎ এই বিন্দুর প্রাবল্য থেকে এই বিন্দুর প্রাবল্য বেশি হবে। প্রাবল্য মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তাহলে তড়িৎ প্রাবল্যের সূত্রটা কি? তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে E =
এফ ডিভাইডেড বাই কিউ, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। এখানে আমি একক ধনাত্মক চার্জ বলছি, মনে করো আমি একক ধনাত্মক চার্জ বললাম না, আমি বললাম কিউ চার্জ। তাহলে পুরো বিষয়টাকে আমি একটু সূত্রের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসি। এই যে ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, এটা হচ্ছে তোমার বইয়ের সূত্র, যে একটি কিউ চার্জকে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করালে, কিউ চার্জকে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করালে সে যে পরিমাণ বিকর্ষণ বল অথবা আকর্ষণ বল লাভ করবে, সেটাই হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বিষয়টাকে একটু এইভাবে চিন্তা করো। মনে করো এই হচ্ছে একটা প্লাস চার্জ, এর নাম হচ্ছে কিউ। এইখানে একটা কিউ চার্জ আমি রাখলাম, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরো আর, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আর। যেহেতু দুইটা সমধর্মী চার্জ, তাহলে এই কিউ চার্জটা একটা বিকর্ষণ বল লাভ করবে। কি ধরনের বল লাভ করবে? বিকর্ষণ বল লাভ করবে। আচ্ছা, এই প্লাস কিউ চার্জটা সেও কি সেম একটা বিকর্ষণ বল এইদিকে দিবে। কারণ কি, দুইটা ধনাত্মক চার্জ পরস্পরকে একই বলে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের মানটা তুমি বের করতে পারো। এই বিকর্ষণ বলের মান কত? এফ ইকুয়াল টু কে ইন্টু বড় কিউ ছোট কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার। এই হচ্ছে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। যেহেতু সমধর্মী চার্জ, তাহলে এটা হবে বিকর্ষণ বল। এবার সেম ঘটনাটাই একটু চেঞ্জ করে দিলাম। এইখানে প্লাস কিউ চার্জ আছে, হ্যাঁ, তাদের মধ্যবর্তী দূরত্ব আর আমি ঠিক রাখছি। মধ্যবর্তী দূরত্ব আর ঠিক রাখার পরে এখানে একটা প্লাস 1 কুলাম্বের চার্জ স্থাপন করলাম, প্লাস 1 কুলাম্বের চার্জ স্থাপন করলাম। তাহলে এই 1 কুলাম্ব চার্জের উপর কিউ চার্জটা এইদিকে একটা বিকর্ষণ বল দিবে, এবং সেই বিকর্ষণ বলের মান এফ ইকুয়াল টু কত হবে? কে ইন্টু বড় কিউ ইন্টু 1 কুলাম্ব ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার। তাহলে এটাও বিকর্ষণ বল, এটাও বিকর্ষণ বল। যেহেতু এই চার্জের মান এখানে কিউ চার্জ স্থাপন করছি, এখানে 1 কুলাম্ব চার্জ স্থাপন করছি। যেহেতু চার্জ এখানে কিউ এবং 1 কুলাম্ব দুইটি ভিন্ন, সুতরাং বিকর্ষণ বলের মানও ভিন্ন হবে। এর জন্য একটাকে এফ দ্বারা প্রকাশ করলাম, আরেকটাকে এফ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এইবার আসো সংজ্ঞা অনুসারে, এই দেখো কোনো কিছুর সাথে যদি 1 গুণ হয়, 10-এর সাথে 1 গুণ হলে 10, 20-এর সাথে 1 গুণ হলে 20। তাহলে এই 1টাকে কি কোনো লেখার প্রয়োজন আছে? তাইলে কি তুমি লিখতে পারো এফ প্রাইম ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। সংজ্ঞা অনুসারে এই যে 1 কুলাম্ব চার্জের উপর প্লাস কিউ চার্জ যেই পরিমাণ বিকর্ষণ বল প্রদান করতেছে, এইটাকেই বলা হয় তড়িৎ প্রাবল্য ই। তাহলে ই ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, ই ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। অর্থাৎ একটি তড়িৎ ক্ষেত্রের ভিতরে, একটি তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটি একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জ যেটা এই যে প্লাস 1 কুলাম্ব, এটার আরেকটা নাম আছে, এটাকে টেস্ট চার্জও বলা হয়। এটাকে কি বলা হয়? টেস্ট চার্জ। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটি একক ধনাত্মক চার্জকে স্থাপন করলে সে যেই বলে বিকর্ষণ লাভ করবে বা যে বিকর্ষণ বল অনুভব করবে, সেটাই হচ্ছে এই কিউ চার্জের, অর্থাৎ যেই ক্ষেত্রের মধ্যে এই একক চার্জটাকে বা টেস্ট চার্জকে স্থাপন করছি সেই ক্ষেত্রের প্রাবল্য। এটা কিন্তু 1 কুলাম্বের প্রাবল্য না, যেই ক্ষেত্রের মধ্যে, যেই চার্জের ক্ষেত্রের মধ্যে টেস্ট চার্জ স্থাপন করছি সেই চার্জের তড়িৎ প্রাবল্য। এখন আসো ঘটনা দেখো, তড়িৎ প্রাবল্যের মান কি? এই যে E ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা কি তড়িৎ প্রাবল্য। এইবার দেখো তো, এই যে এইখানে তুমি কি প্রকাশ করছিলা? এইখানে কি বলো নাই F ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার? এইখান থেকে যদি তুমি এই অংশটা বাদ দিয়ে দাও, এই অংশটা বাদ, মানে সরি এই অংশটা বাদ না, এই অংশটাকে মার্ক করো, মার্ক করে আলাদা করো। তাহলে দেখো তো কি লেখা যায়? F ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ারের পরিবর্তে তুমি কি লিখতে পারো ই ইন্টু কিউ। এই যে এখান থেকে লেখা যায় না ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ একটা। তাহলে এই যে এইভাবে তুমি প্রমাণ করতে পারো যে একটি কিউ চার্জকে,
একটি কিউ চার্জকে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে যেই পরিমাণ বিকর্ষণ বল লাভ করবে সেটাই হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। আচ্ছা, দেখো তো তুমি এই সূত্র থেকেও কিন্তু এটা প্রমাণ করতে পারো কি, ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু এফ এর মান বের করে আসছো না, এফ এর মান কি বের করছো, কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। একদম নিচে দেখো তো আরেকটা কিউ আছে, এবার গুণ করে যদি উল্টায় দাও, কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই কিউ। দেখো তো এই কিউ কাটা গেলে তুমি শুধু কি পাও, কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার পাচ্ছ না। দেখো তো এইটা আমরা মাত্র প্রমাণ করে আসছি না যে তড়িৎ প্রাবল্যের মান ই ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা কয়েকটা ডিসিশন নিব, দেখো এক নাম্বার ডিসিশনটা কি, এক নাম্বার ডিসিশনটা হচ্ছে তড়িৎ প্রাবল্য এবং বলের মধ্যে সূক্ষ্ম যে পার্থক্য, তড়িৎ প্রাবল্য এবং বল এক কথা না, সূক্ষ্ম একটু পার্থক্য আছে, এই পার্থক্যটাই এক নাম্বার ডিসিশন। সেটা কি, মনে করো যে এই যে এইটা হচ্ছে একটা কিউ চার্জ প্লাস কিউ চার্জ, এই চার্জের ক্ষেত্র হচ্ছে এই অঞ্চল জুড়ে এই চার্জের ক্ষেত্র, বুঝছো। এই চার্জের মধ্যে আমি একটা 1 কুলম্বের চার্জ স্থাপন করছিলাম যাদের মধ্যবর্তী দূরত্ব ছিল আর, ফলে এটা এফ একটা বিকর্ষণ বল লাভ করছিল। যেই বলে বিকর্ষণ করছে সেই বলটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য, অর্থাৎ তড়িৎ প্রাবল্য এক প্রকার বল, তড়িৎ প্রাবল্য কি একটা বল। তাহলে বল এফ হচ্ছে ভেক্টর রাশি, বল এফ কি রাশি, ভেক্টর রাশি। তাহলে প্রাবল্য ইও কি হবে, ভেক্টর রাশি হবে। বল এফ, বল একটা ভেক্টর রাশি হলে তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। বলের দিক যেই দিক প্রাবল্যের দিক একই দিক, বলের দিক যেই দিক প্রাবল্যের দিক একই দিক। তাইলে তুমি কি বলতে পারতেছো তড়িৎ প্রাবল্য কি, তাহলে তুমি বলতে পারতেছো তড়িৎ প্রাবল্য একটি বল। তাহলে সংজ্ঞাটা আমি একটু লেখাই দিই, সংক্ষেপ সংজ্ঞা। তাহলে দেখো সহজ ভাষায়, নিজেদের ভাষায় প্রাবল্যের সংজ্ঞাটা দেখো, প্রাবল্য এক প্রকার বল, প্রাবল্য এক প্রকার বল। একক ধনাত্মক চার্জের উপর কোনো একটি চার্জ যেই পরিমাণ বল প্রয়োগ করে তাই প্রাবল্য। একক ধনাত্মক চার্জের উপর অপর কোনো একটি চার্জ যেই পরিমাণ বল প্রয়োগ করে, অথবা তুমি এটাও বলতে পারো একক ধনাত্মক চার্জের উপর প্লাস কিউ চার্জ কতটা প্রবল, একক ধনাত্মক চার্জের উপর প্লাস কিউ চার্জ কতটা প্রবল, একেই বলে বৈদ্যুতিক প্রাবল্য। একক ধনাত্মক চার্জের উপর, একক ধনাত্মক চার্জ, এই যে প্লাস 1 কুলাম্ব চার্জ হচ্ছে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জের উপর প্লাস কিউ চার্জ কতটা স্ট্রেংথ বা বল প্রয়োগ করতেছে, কতটা প্রবল হচ্ছে, একেই বলা হবে বৈদ্যুতিক প্রাবল্য। এই যে প্রাবল্য, এটা কিন্তু প্লাস কিউ চার্জের প্রাবল্য, একক ধনাত্মক চার্জের না, এটা প্লাস কিউ চার্জের প্রাবল্য। বুঝতে পারছো? তাহলে প্রাবল্যের সংজ্ঞা সূত্র আমরা কি পেলাম, ই ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমি একটু চিত্রের মাধ্যমে এই সূত্রটাকে আরেকটু ব্যাখ্যা করে দিয়ে এই চ্যাপ্টারের ম্যাথে ঢুকবো। দেখো উপরে সব মুছে দিলাম, এগুলো এখন সব তোমার বোঝা উচিত। এখন শুধু একটু গল্প করব, গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনো। তাহলে প্রাবল্যের সূত্র সংজ্ঞা থেকে যেই সূত্রটা পেলাম সেটা ই ইকুয়াল টু কে ইন্টু, কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। অর্থাৎ এইখানে একটা কিউ চার্জ স্থাপন করছি, চার্জের নাম কি, কিউ চার্জ। তাহলে কিউ চার্জের একটা নির্দিষ্ট সীমানা বা ক্ষেত্র আছে, কিউ চার্জের একটা নির্দিষ্ট সীমানা বা ক্ষেত্র আছে, ওর সীমানা বা ক্ষেত্রের ভিতরে অন্য যে কোনো চার্জকে স্থাপন করলেই সে সাথে সাথে রিঅ্যাক্ট করবে। ও যেহেতু ধনাত্মক চার্জ, তুমি যদি এখানে একটা মাইনাস চার্জকে স্থাপন করো তাহলে ও ওর দিকে আকর্ষণ করবে, প্লাস চার্জকে স্থাপন করলে ও বিকর্ষণ করবে। যেই বলে এই আকর্ষণ বা বিকর্ষণটা হবে সেইটাই হচ্ছে এই প্লাস কিউ চার্জের প্রাবল্য। সহজ ভাষায় যদি গল্প করি, মনে করো যে এইটা তো জানো, মানে এই কুকুর দিয়ে গল্পটা বোঝায়, আমি সবসময় কুকুর দিয়ে বোঝাই। তাহলে দেখো প্রত্যেকটা বাজারে দেখবে একটা কুকুর আছে, প্রত্যেকটা গ্রামে কিছু কুকুর থাকে, আবার মানুষের বাড়িতেও কিছু কুকুর থাকে, তাই না? আচ্ছা, মনে করো যে এটা হচ্ছে আমাদের মিরপুর 14 নম্বরের বাজার।
এই বাজারের যে কুকুরগুলো আছে সে কি এই যে বাজারের এরিয়াটা সেটাকে সে তার নিজের এরিয়া মনে করে। এখন অন্য কোনো কুকুর যদি এই এরিয়ার ভিতরে প্রবেশ করে, অন্য যে কোনো কুকুর এই এরিয়ার ভিতরে প্রবেশ করলে এই বাজারের কুকুর তাকে একটা দৌড়ানি দিবে, তাকে সহজে অ্যাকসেপ্ট করবে না, তাকে একটা দৌড়ানি দিবে। এই যে দৌড়ানি দিল এটাই হচ্ছে এই যে বাজারের কুকুরের প্রাবল্য। কারণ কি এটা ওর এলাকা, ওর নিজের এলাকার মধ্যে অন্য কেউ প্রবেশ করছে, সে কি দৌড়ানি দিবে না? অবশ্যই দৌড়ানি দিবে। এখন ও মনে করো সাইজে যতটুকুই হোক, বাহির থেকে যে কাউকে ওর এলাকার মধ্যে আনলে সে যত বড়ই হোক যেমনই হোক, সে কিন্তু সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠবে, সাথে সাথে একটা রিয়াকশন দিবে। এই রিয়াকশনটাই হচ্ছে এই যে কিউ চার্জের প্রাবল্য। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর একটা চার্জকে আনার সাথে সাথে সে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে, আর বিপরীতধর্মী চার্জ হলে একটা আকর্ষণ বল করবে। যেই বলটাই করবে এইটাই হচ্ছে এই যে কিউ চার্জ এর প্রাবল্য। অর্থাৎ যার ক্ষেত্র তার প্রাবল্য, যার ক্ষেত্র তার প্রাবল্য, এটাই হচ্ছে গল্প। তাহলে এই যে প্রাবল্য সূত্র এই দুইটাই, E equal to F divided by Q অথবা E equal to Q divided by R square, তুমি যেভাবে প্রকাশ করো। এখানে F এর মান যদি বসাই দাও, উপরে নিচে Q Q কাটা যাবে, Q Q কাটা যাওয়ার পরে সূত্র এই যে এটাই থাকে। আর একক ধনাত্মক চার্জের জন্য আমি সূত্র প্রমাণ করে দেখাইলাম এটাই, E equal to K into Q divided by R square। দেখো এইখানে কিন্তু Q চার্জ অথবা 1 কুলাম চার্জ যেটাই বলো সেটাই অনুপস্থিত, অর্থাৎ তারা নাই, তারা নাই। এর থেকেই প্রমাণিত হয় যে এই ক্ষেত্রের ভিতরে, এই চার্জের ক্ষেত্রের ভিতরে তুমি যাকেই আনো, তুমি যাকেই আনো সে একটা বিকর্ষণ বল দিবে, এটাই হচ্ছে তার প্রাবল্য। কাকে আনতেছে ইম্পর্টেন্ট না, যেই তার ক্ষেত্রের ভিতরে আসবে তাকে একটা বিকর্ষণ বা আকর্ষণ বল দিবে, এটাই হচ্ছে এই কিউ চার্জের প্রাবল্য। ওর ক্ষেত্রের ভিতরে আনলে সে একটা রিয়াক্ট করবে, সে একটা সাথে সাথে রিয়াকশন দিবে। কথা কি বুঝাইতে পারছি? তো চলো এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাথ সেটা হচ্ছে দুইটা চার্জ। মনে করো যে আমি মান দিয়ে দিই, এই একটা 50 কুলাম্বের চার্জ, এই একটা ধরো হচ্ছে প্লাস হচ্ছে 10 কুলাম্বের চার্জ। এই দুইটা চার্জ মধ্যবর্তী একটা দূরত্ব থাকবে, এদের মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে অন্য একটা চার্জকে স্থাপন করলে সে সমান প্রাবল্য অনুভব করবে, অর্থাৎ তার উপরে মোট তড়িৎ প্রাবল্যের মান সমান। ও একটা বিকর্ষণ বল করবে, ও একটা বিকর্ষণ বল করবে, এখানে আসলে লব্ধি প্রাবল্য সমান হবে, অর্থাৎ দুই দিক থেকে সমান বল লাভ করবে। যদি এটা 50 কুলাম, এই সাইডটা যদি 50 কুলাম হয় এবং মধ্যবর্তী আকর্ষণ একদম মাঝখানের বিন্দুতে, কিন্তু সে একটা সমান বল অনুভব করবে। যদি এটা -50 কুলাম হয় আর এটা যদি প্লাসের 10 কুলাম হয়, তখন দেখো এই -50 কুলাম এখানে একটা কিউ চার্জকে যদি স্থাপন করো, মাইনাস তাকে আকর্ষণ করবে, প্লাস তাকে বিকর্ষণ করবে, তখন মধ্যবর্তী কোনো জায়গায় তুমি প্রাবল্যের মান 0 পাবা না। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথ। তাহলে কোথায় প্রাবল্যের মান সমান হবে? যদি চার্জ দুইটা সমধর্মী হয় এবং চার্জ দুইটা যদি বিপরীতধর্মী হয়, তাহলে বাহিরে কোনো একদিকে প্রাবল্যের মান 0 হবে। সেইগুলা নিয়ে কাজ করব। তার আগে দুইটা তিনটা ওয়ার্ম আপ ম্যাথ করে নেই, দুইটা তিনটা ম্যাথ করব, যেই ম্যাথগুলা হচ্ছে ওয়ার্ম আপ, এরপরে মেইন ম্যাথে ঢুকবো। চলো আমরা ম্যাথ তুলি। ম্যাথে ঢোকার আগে আর একটা বিষয় একটু আমরা ক্লিয়ার করে যাই, সেটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল এবং প্রাবল্যের মধ্যে যে সামান্য পার্থক্য, এটা আমি একটু পার্থক্য আকারে লিখছি। এটা একটু আমি আগে থেকে লিখছি টাইম সেভ করার জন্য, তোমরা একটু লিখে নিও। 1 নম্বর পার্থক্য যেটা, সেটা হচ্ছে সংজ্ঞা। দুইটি স্থির তড়িৎ কণার মধ্যে যে আকর্ষণ, দুইটি স্থির তড়িৎ কণার মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হয় স্থির তড়িৎ আকর্ষণ বল। আর প্রাবল্য বলতে কি বোঝাচ্ছে? কোনো একটি তড়িৎ ক্ষেত্র একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, কোনো একটি তড়িৎ ক্ষেত্রে, কোনো একটি তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর যে বল কার্যকর হয়, তার উপর যে বল কার্যকর হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। 2 নাম্বার দেখো, তড়িৎ আকর্ষণ বল যেটা, বলের প্রতীক হচ্ছে এফ, এফ দ্বারা প্রকাশ করা হয় এবং একক হচ্ছে নিউটন। আর তড়িৎ তীব্রতা যেটা বা প্রাবল্য, তার প্রতীক হচ্ছে ই, ই দ্বারা প্রকাশ করা হয় এবং তার একক হচ্ছে নিউটন পার কুলাম। এককটা দেখাচ্ছি কিছুক্ষণ।
এটা সূত্র F ইকুয়াল টু কুলম্বের সূত্র F ইকুয়াল টু K ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। আর এখানে সূত্র আমরা দুইটা পাইলাম, মাত্রই দেখে আসলাম। একটা হচ্ছে E ইকুয়াল টু F ডিভাইডেড বাই Q। তুমি F এর মান বসিয়েও করতে পারো অথবা থিওরিটিক্যালিও করতে পারো। একক ধনাত্মক চার্জের জন্য E ইকুয়াল টু K ইনটু Q ডিভাইডেড বাই R স্কয়ার। অর্থাৎ এখানে দুইটা চার্জ ইম্পর্টেন্ট না, ক্ষেত্র যে ক্ষেত্রের মধ্যে আনবো তার চার্জ এবং কত কাছে আনবো সেই মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। 4 নাম্বার দেখো, এটা কিসের উপর নির্ভর করে? চার্জের পরিমাপের উপর নির্ভর করে। চার্জ যত বেশি হবে মধ্যবর্তী আকর্ষণ বল বেশি হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপরও নির্ভর করে। কুলম্বের সূত্রটা মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, চার্জের প্রকৃতি, চার্জের পরিমাণ এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আর এইখানে নির্ভর করে হচ্ছে উচ্চ চার্জ, কারণ উচ্চ চার্জ কম বা বেশি হলে তোমার ক্ষেত্রফল তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কম বা বেশি হবে। উচ্চ চার্জের এবং দূরত্বের উপর নির্ভর করে। উচ্চ চার্জ কিউ এবং একক ধনাত্মক চার্জ যে আনবো সেটা উচ্চ চার্জ এবং একক ধনাত্মক চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে উচ্চ চার্জ এবং দূরত্বের উপর নির্ভর করে। সর্বশেষ 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বল। প্রকৃতি কি? বল। তড়িৎ আকর্ষণ বল যেটা, এটার প্রকৃতি হচ্ছে বল যা দুইটি চার্জের মাঝে কাজ করে। আর তড়িৎ তীব্রতা এটার প্রকৃতি কি? এটার প্রকৃতি হচ্ছে ক্ষেত্র। এটি কোন একটি নির্দিষ্ট স্থানে বলের উপস্থিতি নির্দেশ করে। কোন একটি নির্দিষ্ট স্থানে বলের উপস্থিতি নির্দেশ করে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য। এরপরে দেখো সংক্ষেপে টস, টেকনিক অফ অবস্থান। টস সংক্ষেপে কি বলা যায়? তড়িৎ বল হলো একটি ফলাফল যা দুইটি চার্জের মাঝে কাজ করে। তড়িৎ বল কি? এটা একটা ফলাফল যা দুইটি চার্জের মাঝে কাজ করে, এটাকে বলা হচ্ছে তড়িৎ বল। আর তড়িৎ প্রাবল্য কি? প্রাবল্য হলো একটি পরিবেশ। প্রাবল্য কি? একটা পরিবেশ বা ক্ষেত্র। প্রাবল্য একটা পরিবেশ বা ক্ষেত্র যা কোনো স্থানে চার্জ রাখলে বল সৃষ্টি করে। কোন স্থানে যদি একটা চার্জ রাখো সেটাকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, অর্থাৎ একটা বলের সৃষ্টি করবে। তাহলে তড়িৎ বল হচ্ছে দুইটি চার্জের মাঝে আকর্ষণ বা বিকর্ষণ করে এই ধরনের একটা ফলাফল। আর প্রাবল্য হচ্ছে পরিবেশ বা ক্ষেত্র। পরিবেশ বা ক্ষেত্র কোন স্থানে চার্জ রাখলে বল সৃষ্টি করে। এইবার ম্যাথে ঢোকা যায়। তোমরা এটা একটু তুলে নাও, তুলে নিয়ে এটা খুবই সুন্দর একটা পার্থক্য আকারে তোমরা সুন্দর করে করে ফেলো। এবার চলো ম্যাথ করি। দেখো ম্যাথ, কোন তড়িৎ ক্ষেত্রে 5 কুলম্বের একটি আহিত বস্তু রাখলে সেটি 200 নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। তড়িৎ তীব্রতা মানে কি? তোমাকে কি বের করতে বলছে? তড়িৎ তীব্রতা E ইকুয়াল টু হোয়াট? তড়িৎ তীব্রতা যে কথা, তড়িৎ প্রাবল্য একই কথা। প্রাবল্য, তীব্রতা, স্ট্রেংথ, প্রবল একই কথা। এখানে একটা বিষয় দেখানো হয় নাই, তড়িৎ তীব্রতার এককটা দেখানো হয় নাই। দেখো তো E ইকুয়াল টু সূত্র কি ছিল? F ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু বলের একক কি? নিউটন। চার্জের একক হচ্ছে কুলাম্ব। তাহলে কি তুমি বলতে পারো নিউটন পার কুলাম্ব? এটাই হচ্ছে তড়িৎ তীব্রতার একক। আরেকটা একক আছে যেটা তোমাদের সিলেবাসে নাই, সেটা হচ্ছে ভি ইনভার্স। এটা উপরের ক্লাসে গেলে দেখো, এখন দরকার নাই। ভি এম ইনভার্স। আচ্ছা, তাহলে তড়িৎ তীব্রতার একক কি? নিউটন পার কুলাম্ব। এখন তোমাকে যে ম্যাথটা দেয়া আছে সেটা হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রে 5 কুলম্বের একটি আহিত বস্তু রাখলে, অর্থাৎ এই হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। কার তড়িৎ ক্ষেত্র? কিউ এর তড়িৎ ক্ষেত্র। কিউটা কেমন? প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। আচ্ছা, প্লাস। কোন তড়িৎ ক্ষেত্রে 5 কুলম্বের একটি আহিত বস্তু রাখছো। এইখানে একটা 5 কুলাম্ব প্লাস 5 কুলম্বের একটি আহিত বস্তু রাখছো, তাহলে কি সে এইদিকে বিকর্ষণ বল লাভ করবে? আহিত বস্তু রাখলে সেটি 200 নিউটন বল লাভ করে। তার মানে বিকর্ষণ বল এফ এর মান দেওয়া আছে, এফ ইকুয়াল টু কত? 200 নিউটন বিকর্ষণ বল লাভ করে। ওই বিন্দুতে তড়িৎ তীব্রতা ই ইকুয়াল টু হোয়াট? তড়িৎ তীব্রতা নির্ণয় করতে হবে। এখন তড়িৎ তীব্রতার সূত্র তুমি জানো দুইটা, একটা ই ইকুয়াল টু এফ বাই কিউ, আরেকটা জানো ই ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। ঘটনা হচ্ছে তোমাকে বলের মান দেওয়া আছে, তোমাকে যেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখছো সেই তড়িৎ ক্ষেত্রের চার্জের মান অর্থাৎ কিউ এর মান দেওয়া নাই। এবং এই যে 5 কুলম্বের আহিত বস্তুটাকে যে রাখছো, কত দূরে রাখছো এই আর এর মান দেওয়া নাই। সুতরাং এই সূত্র দ্বারা এই ম্যাথটা করা যাচ্ছে না। ই ইকুয়াল টু এফ বাই কিউ থেকেই করতে হবে। 5 কুলম্বের চার্জ একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখছি,
রাখার পরিবর্তে সে 200 নিউটন বল লাভ করছে, তাহলে তীব্রতার মান E ইকুয়াল টু কত হবে? 200 ডিভাইডেড বাই চার্জের মান Q ইকুয়াল টু কত? 5 কুলাম। তাহলে এই যে এখানে 5 লিখে দাও, তাহলে নিউটন পার কুলাম হচ্ছে একক। এবার 4 শূন্য 40 নিউটন পার কুলাম হচ্ছে তার তীব্রতা। দেখো বুঝতে পারবে না, খুবই সিম্পল। কোন তড়িৎ ক্ষেত্রে 5 কুলাম্বের আহিত বস্তু রাখছি, সেটা 200 নিউটন বল লাভ করছে, তাহলে তীব্রতা হবে 40 নিউটন পার কুলাম্ব। প্রতি কুলাম্বে 40 নিউটন বল প্রয়োগ করে, এটাই হচ্ছে তড়িৎ তীব্রতা। তো এই ধরনের আরো একটা দুইটা ম্যাথ করি। দেখো প্রশ্ন নাম্বার হচ্ছে 11। আমরা ফার্স্ট ক্লাসে 9টা ম্যাথ করছি, এই ক্লাসে একটা ম্যাথ করলাম, আর এটা হচ্ছে 11 নম্বর ম্যাথ। কোশ্চেনটা দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে, এই ধরনের একটা গোলক আছে, এই গোলকের ব্যাসার্ধ r ইকুয়াল টু 10 সেন্টিমিটার ইকুয়াল টু 10 সেন্টিমিটারকে মিটারে নিলে কি হয়? 0.1 মিটার হয় না? 10 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.1 মিটার ব্যাসার্ধের একটি গোলক আছে। এই গোলকের মধ্যে আমি কতগুলা ইলেকট্রন প্রবেশ করাইছি? আমি ইলেকট্রন প্রবেশ করাইছি হচ্ছে 4 × 10⁻⁶ এতটি ইলেকট্রন প্রবেশ করিয়ে চার্জিত করা হলো। গোলকটির পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। তুমি কি জানো তড়িৎ ক্ষেত্র E ইকুয়াল টু K ইনটু Q ডিভাইডেড বাই R স্কয়ার, অথবা E ইকুয়াল টু F ডিভাইডেড বাই Q। এখানে বল রিলেটেড কোনো কথাবার্তা বলে নাই, বল রিলেটেড কোনো কথা যেহেতু বলে নাই, তাহলে এই সূত্রের মাধ্যমে আমি কাজ করব না, এই সূত্রের মাধ্যমে কাজ করব। কথা হচ্ছে এই যে এখানে যে চার্জ Q, এই Q এর মান কত? Q ইকুয়াল টু হোয়াট? এটা তো আমি জানি না। Q ইকুয়াল টু আমি জানি না। এই গোলকে কত চার্জে চার্জিত আছে, অর্থাৎ কত কুলাম্ব চার্জ আছে এই গোলকে, কত কুলাম্ব চার্জ এটা আমি জানি না, কিন্তু কতগুলা ইলেকট্রন প্রবেশ করানো হয়েছে সেটা আমি জানি। তাহলে ফার্স্ট ক্লাসে কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রন পড়ছো না? NE, ইলেকট্রনের চার্জকে যতগুলা ইলেকট্রন প্রবেশ করানো হয়েছে ইলেকট্রনের সংখ্যা দ্বারা গুণ করলে আমি কুলাম্ব পেয়ে যাব। তাহলে ইকুয়াল টু n, কতগুলো ইলেকট্রন প্রবেশ করাইছো? 4 × 10⁻⁶ ইলেকট্রন প্রবেশ করাইছো, ইনটু একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলাম্ব, 1.6 × 10⁻⁹ কুলাম্ব। এখন ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, সুতরাং তুমি চাইলে এখানে মাইনাস দিতে পারো। ইকুয়াল টু, এটাকে গুণ করলে তাহলে ঘটনা কি আসবে? এটাকে গুণ করলে ঘটনা কি আসে দেখো, এটাকে গুণ করলে আসে 6.4 × 10⁻⁻13 কুলাম্ব। এবার এই যে যে মাইনাস চিহ্নটা, এই মাইনাস চিহ্নটা সামনে চলে আসে, কিন্তু এই মাইনাসটা দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমি তো এই ক্ষেত্রের যে চার্জটা আছে সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তার জন্য প্রাবল্যের মান বের করব। সুতরাং এখানে চার্জের মান মাইনাস বা প্লাস ইম্পর্টেন্ট বিষয় না। ফার্স্টের ক্লাসেও দেখছো তোমরা, মাইনাস বা প্লাস দ্বারা শুধু আকর্ষণ বিকর্ষণ এই বিষয়গুলো বোঝানো হয়, তাছাড়া আর কিছু বোঝানো হয় না। তাহলে দেখো এই যে কিউ চার্জ, তার মানে কি? এই যে আমার যে গোলকটা আছে এই গোলকটার চার্জ কত? 6.4 × 10⁻⁻19 কুলাম্ব চার্জে চার্জিত আছে গোলকটা, এবং এই গোলকের ব্যাসার্ধ r ইকুয়াল টু কত দেওয়া আছে? 0.1 মিটার দেওয়া আছে। তাহলে এই গোলকের তীব্রতা যে এখান থেকে বের করো, k ইনটু k এর মান 9 × 10⁻9, Q এর মান 6.4 × 10⁻⁻19 কুলাম্ব, ডিভাইডেড বাই R এর মান হচ্ছে 0.1 হোল স্কয়ার, ইকুয়াল টু নিউটন পার কুলাম্ব। এটাকে একটু ক্যালকুলেশন করো, এটাকে একটু ক্যালকুলেটরে বসাও, দেখো কত আসে। 0.576 নিউটন পার কুলাম্ব, এই ধরনের একটা অ্যান্সার আসবে। তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে এতটি ইলেকট্রন প্রবেশ করিয়ে যদি চার্জিত করা হয়, তাহলে গোলকটির পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের মান হবে 0.576 নিউটন পার কুলাম্ব। ক্যালকুলেশন গুলো, ক্যালকুলেটরটা একটু তুমি চাপে নিও। এরপরে চলে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টাইপ, সেখানে ঢোকা যাক।
12 নম্বর ম্যাথের কোশ্চেন পড়ো। এ পর্যন্ত যে দুইটা তিনটা ম্যাথ করলাম এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, 40 কুলম্ব এবং 25 কুলম্বের দুইটি চার্জিত বস্তু, দুইটাই কিন্তু ধনাত্মক চার্জ, একটা 40 কুলম্ব একটা 25 কুলম্ব। চার্জিত বস্তু 2 মিটার ব্যবধানে রাখা আছে। এদের সংযোগ সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? অর্থাৎ দুইটা চার্জিত বস্তু আছে, একটা হচ্ছে 40 কুলম্ব আর একটা হচ্ছে 25 কুলম্ব। এই হচ্ছে দুইটি চার্জিত বস্তু। এই দুইটি চার্জিত বস্তুর সংযোগ সরল রেখার মধ্যে এমন একটা বিন্দু পাবো যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। কিভাবে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে? দেখো এই যে 40 কুলম্ব, তার কি ডেফিনেটলি একটা তড়িৎ ক্ষেত্র আছে, তার একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই ধরনের তার একটা তড়িৎ ক্ষেত্র আছে। আর 25 কুলম্ব তারও একটা তড়িৎ ক্ষেত্র আছে, কিন্তু কথা হচ্ছে 25 কুলম্ব চার্জের যে তড়িৎ ক্ষেত্র এটা ডেফিনেটলি 40 কুলম্ব চার্জের যে তড়িৎ ক্ষেত্র তার থেকে কি হবে? ছোট হবে। আচ্ছা, এখন একটা একক ধনাত্মক চার্জ তুমি চিন্তা করো, এটা একক ধনাত্মক চার্জ হতে পারে বা যে কোনো চার্জের মান হতে পারে, কারণ তুমি সূত্র থেকে দেখে আসছো E = F ডিভাইডেড বাই কিউ। তুমি যদি F এর মান বসাই দাও K ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার ডিভাইডেড বাই কিউ, এই কিউ কাটা যায়, আলটিমেটলি থাকে কি K ইনটু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। অর্থাৎ এখানে তুমি যে একক চার্জে বসাতে হবে বিষয়টা এমন না, এখানে তুমি 8 কুলম্ব চার্জ বসাইতে পারো, 10 কুলম্ব চার্জ বসাইতে পারো, কিউ কুলম্ব বসাইতে পারো, যে কোনো চার্জ বসাইলে এই সংযোগ সরল রেখার মধ্যবর্তী এমন একটা জায়গা আছে যেখানে তার উভয় দিক থেকে প্রাবল্য সমান হবে। সেই জায়গাটাকে বলি আমরা যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে লব্ধি প্রাবল্য শূন্য হবে। উভয় দিক থেকে যখন প্রাবল্য সমান হবে তখন সেই চার্জটা আর কোনো প্রাবল্য অনুভব করবে না, দুই দিক থেকে সমানভাবে তাকে বল প্রয়োগ করবে, তখন সে ডানেও যাবে না বামেও যাবে না। তাহলে একটু চিন্তা করো, মনে করো এইখানে যদি আমি 1 কুলম্বের একটি চার্জ স্থাপন করি, তাহলে এই 40 কুলম্ব কি তাকে এইদিকে ধাক্কা দিবে, বল প্রয়োগ করবে, দূরে সরাই দিবে। আচ্ছা, মনে করো এই 1 কুলম্বকে যদি আমি এইখানে স্থাপন করি, তাহলেও কি 40 কুলম্ব তাকে এইদিকে ধাক্কা দিবে, বল প্রয়োগ করবে। আচ্ছা, এই 1 কুলম্বকে যদি আমি এইদিকে 25 কুলম্বের কাছে স্থাপন করি, তাহলে কি তাকে এইদিকে একটা বল প্রয়োগ করবে, ধাক্কা দিবে, কারণ কি 25 কুলম্বের কাছে চলে গেছে। এই যে ধাক্কাটা কি, যেহেতু 40 কুলম্ব চার্জের পরিমাণ বেশি, তার প্রয়োগ করা বলের মান, তার তীব্রতা, তার প্রাবল্য বেশি হবে। 25 কুলম্ব চার্জের মান কম, কারণ এখানে নির্ভর করে চার্জের উপর, চার্জের মান কম, সুতরাং সে যে বল প্রয়োগ করবে, প্রাবল্য বল দিবে, সেই প্রাবল্য বলটা তুলনামূলক কম হবে। এবার দেখো এদের মধ্যবর্তী দূরত্ব বলে একটা কথা আছে। এখন এই 40 কুলম্ব এবং 25 কুলম্ব, 40 কুলম্ব ঠেলতে ঠেলতে মনে করো এই অবস্থানে নিয়ে আসছে, 25 কুলম্ব ঠেলতে ঠেলতে এই অবস্থানে নিয়ে আসছে। এখন এই সবগুলাকে বাদ দিয়ে তুমি যদি এইখানে চার্জটাকে স্থান দাও, 1 কুলম্ব চার্জকে তুমি এই যে সি অবস্থানে যদি অবস্থান দাও, তাহলে ঘটনা কি ঘটবে? সি অবস্থান এমন একটা অবস্থান, এখানে 40 কুলম্ব যতটা বল দিতেছে, তীব্রতা বল দিতেছে বা প্রাবল্য বল দিতেছে, 25 কুলম্ব ঠিক ততটা প্রাবল্য বল দিতেছে। এইখান থেকে যতটুকু দিচ্ছে এইখানেও ততটুকু দিচ্ছে। তখন এই 1 কুলম্বের উপরে লব্ধি প্রাবল্য বল শূন্য। উভয় দিক থেকে প্রাবল্য বল যখন সমান হয়ে গেছে, তখন এই 1 কুলম্ব 25-এর দিকেও যাবে না, 40-এর দিকেও আসবে না, এইখানে মোটামুটি স্থির হয়ে যাবে। এই যে কোন বিন্দুতে তাদের মধ্যবর্তী সংযোগ সরল রেখার কোন বিন্দুতে চার্জটা স্থির হবে, সেই বিন্দুটাই আমাকে খুঁজে বের করতে হবে। এখন এই বিন্দুটা খুঁজে বের করা সহজ হইতো যদি দুইটাই 40 কুলম্ব হইতো, এটাও 40 কুলম্ব এটাও 40 কুলম্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করো 2 মিটার, তাহলে এইটার যে ক্ষেত্র এবং এটাকে ধরো কিউ ওয়ান চার্জের যে ক্ষেত্র এবং কিউ টু চার্জের যে ক্ষেত্র, এই ক্ষেত্রটা সমান হতো। তখন কিন্তু ঠিক মধ্যবিন্দু, অর্থাৎ কিউ ওয়ান হতে 1 মিটার দূরে এবং কিউ টু হতেও 1 মিটার দূরে, ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য সমান বা শূন্য হতো, প্রাবল্য শূন্য হতো ঠিক মধ্যবিন্দুতে। যেহেতু দুইটা চার্জে সমধর্মী এবং দুইটা চার্জের পরিমাণ সমান, তাহলে ঠিক মাঝখানের বিন্দুটাতে প্রাবল্য শূন্য হয়ে যেত। কিন্তু এখানে তো একটা হচ্ছে 40 কুলম্ব আর একটা হচ্ছে 25 কুলম্ব, তাহলে এখানে মধ্যবিন্দুতে প্রাবল্য শূন্য হতে পারে না, কারণ 40 কুলম্ব তো বেশি বল প্রয়োগ করবে, তাকে বেশি ঠেলে নিয়ে যাবে 25 কুলম্বের দিকে, 25 কুলম্ব অতটা ঠেলতে পারবে না। সেই ক্ষেত্রে কি হবে, দুইটাই যদি ধনাত্মক চার্জ হয়,
যেই চার্জটার মান কম তার কাছাকাছি একটা বিন্দু পাবো, যেই চার্জের মান বেশি তার থেকে দূরে হবে বিন্দুটা, আর যেই চার্জের মান কম তার কাছাকাছি হবে ওই শূন্য বিন্দুটা, যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। কথা কি বোঝানো গেল? তাহলে ম্যাথটা কিভাবে করব আমরা, দেখো ম্যাথটা কিভাবে করব বুঝো, ভালো করে বুঝো বিষয়গুলো। মনে করো যে চিত্রটাকে এইভাবে সুন্দর করে দিলাম, এইখানে হচ্ছে 40 কুলাম্ব চার্জ, এইখানে হচ্ছে 25 কুলাম্ব চার্জ। তাদের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটা মনে করো যে 2 মিটার। তাহলে আমি এই বরাবর একটা দাগ দিয়ে বিষয়টাকে ভালো করে বুঝাই। এখন তুমি দূরত্বটা যে কারো কাছ থেকে ধরে নিবা, তুমি জানো 25 কুলাম্বের কাছাকাছি হবে বিন্দুটা, তো ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, আর 40 কুলাম্ব চার্জ যেখানে আছে সেটাকে দাও এ বিন্দু, 25 কুলাম্ব চার্জ যেখানে আছে সেটাকে দাও বি বিন্দু। এই সি বিন্দুতে হবে তড়িৎ প্রাবল্যের মান 0। তাহলে সি বিন্দুটা কার দিকে দিতে হবে? ছোট চার্জের কাছাকাছি দিতে হবে, বড় চার্জ থেকে দূরে ছোট চার্জের কাছে সি বিন্দুটা হবে। এখন আমি মধ্যবর্তী টোটাল দূরত্ব জানি 2 মিটার, তাহলে আমি ধরে নিলাম এই যে 25 কুলাম্ব, এই 25 কুলাম্ব থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0, এটা আমাকে ধরে নিতে হবে। এখন বি থেকে সি পর্যন্ত দূরত্ব যদি এক্স মিটার হয়, তাহলে সম্পূর্ণ এ বি এর দূরত্ব 2 মিটার, তাহলে বাকি দূরত্বটা কি হবে? 2 মাইনাস এক্স মিটার হবে কিনা? তুমি কিন্তু 40 কুলাম্ব থেকেও দূরত্বটাকে এক্স ধরে নিতে পারো। যদি 40 কুলাম্ব থেকে সি এর দূরত্বকে এক্স মিটার ধরে নাও, তাহলে বি থেকে সি এর দূরত্ব হবে 2 মাইনাস এক্স মিটার। এইবার আসো সি বিন্দুর জন্য, এই যে এ বিন্দুতে যে চার্জটা আছে, এই এ বিন্দুতে যে চার্জ আছে সেই চার্জটা কত? 40 কুলাম্ব। এই 40 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করো। সি বিন্দুতে প্রাবল্য, এটাকে ধরে নাও E1 ধরে নিলাম। E1 ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, সব মান তুমি জানো। কে ইন্টু কিউ এর মান 40 ডিভাইডেড বাই আর স্কোয়ার এর মান কত? 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা এইভাবেই থাকলো। এটা হচ্ছে কি, আমি সি বিন্দুতে প্রাবল্য বের করলাম কার জন্য? এই যে 40 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করছি। এবার এই যে 25 কুলাম্ব আছে, এই 25 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে কি বের করব? প্রাবল্য বের করব। তাহলে এই যে এখানে লেখো 25 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, এটাকে ধরে নাও E2 ইকুয়াল টু, সব সময় সূত্র লিখবো না, এখানে একটু সংক্ষেপে দেখবো, কে ইন্টু কিউ, এখানে চার্জের পরিমাণ কত? 25 কুলাম্ব ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব কত ধরে নিছি? এক্স, এর উপরে স্কোয়ার। অর্থাৎ যেই চার্জের জন্য প্রাবল্য বের করতেছি এবং যেই বিন্দুতে প্রাবল্য বের করতেছি এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি 25 কুলাম্ব চার্জের জন্য প্রাবল্য বের করতেছি কোন বিন্দুতে? সি বিন্দুতে প্রাবল্য বের করতেছি। তাহলে 25 কুলাম্ব চার্জ থেকে সি বিন্দুর যে দূরত্ব সেটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটাকে আমি এক্স ধরে নিছি। এখন আসো ঘটনা কি ঘটবে? ঘটনা হবে প্রশ্ন মতে এই যে E1 এবং E2 এই দুইটা কি হতে হবে? সি বিন্দুতে সমান হতে হবে। E1 এবং E2 সি বিন্দুতে, অর্থাৎ সি বিন্দু এমন একটা বিন্দু আমি ধরে নিছি যেই বিন্দুতে 40 কুলাম্বের জন্য যে প্রাবল্য অনুভব হবে 25 কুলাম্বের জন্য একই প্রাবল্য অনুভব হবে। তাহলে তুমি এই যে নিচে নিচে লিখবা, আমি একটু পাশে লিখলাম, প্রশ্ন মতে E1 ইকুয়াল টু E2, কারণ সি বিন্দুতে 40 কুলাম্বের জন্য প্রাবল্য যা হবে 25 কুলাম্বের জন্য প্রাবল্য তাই হবে, এবং এটা আমি ধরে নিছি। এবার তুমি মান বসাও, E1 এবং E2 এর মান বসাও, একটু ক্যালকুলেশন করে x এর মান বের করে ফেলবো। E1 এর মান কত? k ইনটু 40 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু, এইখানে হচ্ছে k ইনটু 25 ডিভাইডেড বাই x স্কয়ার। দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য উভয় পক্ষ থেকে k কেটে দাও, k কেটে দিছি, x গুলাকে এক পক্ষে নিয়ে আসো, এত বা এই x স্কয়ার এইখানে চলে আসলে লবে চলে যাবে x স্কয়ার, হরে কি আছে 2 মাইনাস এক্স হোল স্কয়ার ইকুয়াল টু 25 থাকবে
তাহলে এই এক্স যেহেতু উপরে গেছে, তাহলে এই 40টা কি হবে, নিচে নেমে আসবে। তাহলে নিচে হবে 40, এক সাইড শুধু ক্রস গুণ করছে। কথা বুঝছি? এইবার আসো, উভয় পক্ষে রোটের ঝামেলা শেষ করে দাও। এক্স এর উপরে স্কোয়ার আছে, 2 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার আছে। তুমি চাইলে কি এটাকে এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতে পারো, 25 ডিভাইডেড বাই 40, অথবা এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু, যেহেতু বাম পাশে স্কোয়ার কেটে দিছি, ডান পাশে বর্গমূল করতে হবে। 25 বর্গমূল হচ্ছে 5, বর্গমূল করলে কি আসে, প্লাস মাইনাস 5 আসে না? কিন্তু আমি তো এখানে দূরত্ব নিয়ে কাজ করতেছি, এক্স এক্স কি এখানে দূরত্ব, একটা চার্জ থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এই জন্য এখানে -1 চিন্তাই করব না। এবার 40 বর্গমূল কত দেখো, রুট ওভার 40 ইকুয়াল টু 6.32, 6.32। এইবার সিম্পল ভাবে ক্রস গুণ করব, যোগ বিয়োগ করব, এক্স এর মান বের হয়ে যাবে। দেখো ক্রস গুণ করলে 6.32x ইকুয়াল টু 2 দ্বারা এই সাইডে গুণ করলে 5 দুগুণে 10 মাইনাস 5 এবং x গুণ করলে হবে 5x, অথবা 6.32x মাইনাস 5x টা বাম সাইডে আসলে হবে প্লাস 5x ইকুয়াল টু 10, অথবা 6.32 এবং 5 যোগ করো, যোগ হচ্ছে 5 হবে 11.32, 11.32x ইকুয়াল টু 10, অথবা x ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 11.32 ইকুয়াল টু, তাহলে দেখো তো কত আসে, 10 ভাগ অ্যান্সার ইকুয়াল টু 0.88, 0.88 মিটার। দেখো 25 কুলাম থেকে 0.88 মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে 0। দেখা যায়, হ্যাঁ। তাহলে একটা দূরত্ব আমি পাইছি, এই দূরত্বটা কোথা থেকে পাচ্ছি, এই দূরত্বটা পাচ্ছি হচ্ছে 25 কুলাম থেকে, অর্থাৎ বি বিন্দুতে যে চার্জটা আছে সেই বিন্দু থেকে। তোমাকে যদি 40 কুলাম থেকে দূরত্ব বের করতে বলে, অতএব 40 কুলাম থেকে সি বিন্দুর দূরত্ব যদি বের করতে বলে, বলে না সাধারণত, সি বিন্দুর দূরত্ব 40 কুলাম থেকে সি বিন্দুর দূরত্ব কত হবে, 2 মাইনাস এক্স, এক্স এর মান হচ্ছে 0.88 এত মিটার, সমান সমান 2 থেকে যদি 0.88 বাদ দাও তাহলে হচ্ছে 2 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু 1.116, 1.116 মিটার। এই হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে চিত্রের মধ্যে একটু লিখে দাও, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তাহলে হচ্ছে এই যে এখানে 0.88 মিটার দূরত্ব হচ্ছে 25 কুলাম থেকে, এবং 40 কুলাম থেকে হচ্ছে 1.116 মিটার দূরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি হবে, 0 হবে, অর্থাৎ লব্ধি প্রাবল্য সমান হবে। 40 কুলাম যে বলে ধাক্কা দিবে, 25 কুলাম একই বলে ধাক্কা দিবে। সি বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ অথবা যে কোনো মানের চার্জ যদি স্থাপন করো, সে কোনো প্রাবল্য অনুভব করবে না, কারণ দুই দিক থেকে সমান বল পাবে। আশা করি বুঝাইতে পারছি। এই ক্যালকুলেশনটা সবসময় এইভাবেই করবা, এক্স গুলাকে এক সাইডে নিয়ে আসবা, উভয় পক্ষ বর্গমূল করে দিবা, বর্গমূল করে দিলে দশমিকে মান নিয়ে ক্রস গুণ করবা, যোগ বিয়োগ করবা, একদম মিলে যাবে। সবগুলা ম্যাথ সেম ক্যাটাগরির হবে, একদম সেম। শুধুমাত্র এখানে চার্জের পরিমাণ চেঞ্জ হবে। 40 কুলাম 25 কুলাম বলছে, 40 কুলাম 25 কুলাম বলছে না, তোমাকে বলতে পারে 100 কুলাম 200 কুলাম 20 কুলাম 30 কুলাম। তুমি শুধু দেখবা দুইটা চার্জই পজিটিভ কিনা, 40 কুলাম্ব পজিটিভ 25 কুলাম্ব পজিটিভ। দুইটা চার্জ যদি পজিটিভ হয়, দুইটা চার্জ যদি সমধর্মী হয়, শুধু পজিটিভ না, দুইটা চার্জ যদি নেগেটিভ হয়, তাহলেও তুমি তাদের মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য পাবা হচ্ছে 0। কিন্তু প্রবলেম হচ্ছে চার্জ দুইটা যদি বিপরীতমুখী হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন ঘটনা কি ঘটবে, এই ম্যাথ থেকে আমরা দেখতে চাই যে তখন ঘটনা কি ঘটবে। ওকে ফাইন। এখন বলো আমি কাকে পজিটিভ ধরবো কাকে নেগেটিভ ধরবো। আমি সব ঠিক আছে, ম্যাথ এইটাই, আমি হচ্ছে জাস্ট একটু চেঞ্জ করে দেই। 25 কে ধরে ফেলে নেগেটিভ, ছোট চার্জটাকে নেগেটিভ ধরি, ছোট চার্জটাকে
নেগেটিভ ধরি। তাহলে একটু ভালো করে দেখবো কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এই হচ্ছে 40 কুলম্ব, এটা পজিটিভ চার্জ। এই হচ্ছে 25 কুলম্ব, মাইনাস 25 কুলম্ব, এটা একটা নেগেটিভ চার্জ। এটা এই বিন্দুতে আছে, এটা বি বিন্দুতে আছে। তাদের মধ্যবর্তী দূরত্বের কোনো চেঞ্জ হবে না, তাদের মধ্যবর্তী দূরত্ব মনে করো ঠিক আগের মতোই 2 মিটার দেওয়া আছে। ফাইন। তো আমি এইখানে একটা রেখা যোগ করি, তাহলে এটা বুঝাইতে সুবিধা হয়। এই হচ্ছে মধ্যবর্তী কোনো বিন্দু। এখন দেখো বিষয়টা খেয়াল করো, ঘটনা কি ঘটবে আমি একটু নিচে দেখাই। মনে করো একটা 1 কুলম্বের চার্জ যদি তুমি মধ্যবর্তী কোনো বিন্দু সি তে দিতে চাও, তাহলে ঘটনা কি ঘটবে? এই 1 কুলম্ব চার্জ যেহেতু পজিটিভ চার্জ, তাহলে 40 কুলম্ব তাকে কি করবে? বিকর্ষণ করবে। 40 কুলম্ব তাকে ধাক্কা দিবে, সরাই ফেলবে, এবং মাইনাস 25 কুলম্ব তাকে আকর্ষণ করবে। যদি তাই হয় তাহলে দেখো মধ্যবর্তী কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য পাচ্ছ না, সম্ভবই না। কারণ কি? 40 কুলম্ব তাকে ঠেলে দিচ্ছে, 25 কুলম্ব তাকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে ঠেলতেছিল, আরেকজন আবার টানা শুরু করছে। ঘটনা দেখো, তুমি দাঁড়ায় আছো, পিছ থেকে তোমার একটা বন্ধু এসে ধাক্কা দিল, তাহলে তো তুমি এমনি সামনে পড়ে যাবা। কিন্তু পিছ থেকে একজন ধাক্কা দিছে, একই সাথে সামনে থেকে আরেকজন ফ্রেন্ড তোমাকে টান দিছে, তাহলে কি তুমি অনেক বেগে সামনে চলে যাবা না? একদিক থেকে ধাক্কা দিতেছে, আরেকজন টানতেছে, এটা হচ্ছে ধাক্কা, আর এটা হচ্ছে টানা। তাহলে কি তুমি অনেক সামনে চলে যাবে না? কথা বুঝতে পারছো? এই জন্য যখন দুইটা চার্জ বিপরীত ধর্মী হবে, তখন কখনোই এই মাঝখানে তুমি কোনো বিন্দু খুঁজে পাবা না যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এটা সম্ভবই না, মাঝখানে কোনো বিন্দু হতেই পারে না। তাহলে কোথায় হবে? কোথায় হবে? যেহেতু চার্জ দুইটা সমান না, একটা 50 কুলম্ব আর একটা 25 কুলম্ব, অর্থাৎ একটা চার্জ বড় আর একটা চার্জ ছোট, এখানে মাইনাস দ্বারা বুঝো না। যদি এরকম থাকতো, যদি এরকম থাকতো মাইনাস 40 কুলম্ব এবং প্লাসের 25 কুলম্ব, তাহলে কোন চার্জটা বড় কোন চার্জটা ছোট? এই যে এটা কিন্তু ছোট চার্জ, এটা কি চার্জ? ছোট চার্জ। তুমি আবার ভাইবো না যে এইখানে মাইনাস দিছে 40 কুলম্ব, মাইনাস সংখ্যা তো ছোট হয়, প্লাস সংখ্যা বড় হয়, এটা ভাবার কোনো কারণ নাই। এখানে মাইনাস দ্বারা চার্জের প্রকৃতি বোঝানো হয়েছে, যে এটা ঋণাত্মক চার্জ, এটা ধনাত্মক চার্জ। এখানে চার্জের পরিমাণ 40, এখানে চার্জের পরিমাণ 25। চার্জের পরিমাণ 25 মানে কি? এখানে যে পরিমাণ ইলেকট্রন প্রবেশ করাইছি, এইখানে তার থেকে, এখানে যে পরিমাণ ইলেকট্রন অপসারণ করছি, এখানে তার থেকে অনেক বেশি ইলেকট্রন প্রবেশ করানো হয়েছে। সুতরাং এই যে মাইনাস, এই মাইনাস দ্বারা শুধুমাত্র চার্জের প্রকৃতি বোঝাইছে। ঠিক আছে? এখানে ছোট চার্জ কিন্তু 25 কুলম্ব, আর এটা হচ্ছে বড় চার্জ। এটা কি? বড় চার্জ। এখানে চার্জের পরিমাণ বেশি, এখানে চার্জের পরিমাণ বেশি। কথা বুঝো? যেহেতু চার্জ দুইটা সমান না, তাহলে ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে হচ্ছে 40 কুলম্ব যেহেতু বড় চার্জ, তাহলে 40 কুলম্ব হচ্ছে তাকে ধাক্কা দিয়ে এই দিকে সরাই দিবে, কিউ চার্জকে বা 1 কুলম্ব চার্জকে ধাক্কা দিয়ে এইদিকে সরাই দিবে। 1 কুলম্ব চার্জকে ধাক্কা দিয়ে এদিকে সরাই দিবে। এখানে 1 কুলম্ব না হয়ে কিউ হইলেও তো হয়, তুমি তো জানো, কারণ সূত্র থেকে দেখছো উপরের কিউ এবং নিচের কিউ বাদ যায়। 8 কুলম্ব হইলেও হয়। এখানে 1 কুলম্বের পরিবর্তে 8 কুলম্ব 10 কুলম্ব যাই দাও, সেটা তো ইম্পর্টেন্ট না। প্রাবল্যের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কার ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছো, 40 কুলম্বের ক্ষেত্র এবং 25 কুলম্বের ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছো। তাহলে 40 কুলম্ব তাকে ধাক্কা দিয়ে এই অবস্থানে নিয়ে আসলো, ঠিক এই অবস্থানে নিয়ে আসলো। 40 কুলম্ব তাকে ধাক্কা দিয়ে ঠিক এই অবস্থানে নিয়ে আসলো। এখন যেহেতু চার্জটা ধনাত্মক, যেহেতু চার্জটা পজিটিভ আর 25 কুলম্ব নেগেটিভ, তাহলে 25 কুলম্ব তাকে নিজের দিকে টানবে না। তাহলে এই দিকে হচ্ছে 40 কুলম্বের ধাক্কা দেওয়া, আর এই দিকে হচ্ছে 25 কুলম্বের আকর্ষণ, F2। F1 হচ্ছে 40 কুলম্ব যে বলে ধাক্কা দিয়ে সরাই দিবে, আর F2 হচ্ছে 25 কুলম্ব যে বলে আকর্ষণ করবে। অথবা এটাকে ধরো E1, একক 1 কুলম্ব তো একক চার্জের জন্য যে ধাক্কা দেওয়া যে বলটা, এটাকে তো তড়িৎ প্রাবল্য বলা হয়। তাহলে এটা হচ্ছে E1। তাহলে 40 কুলম্ব হচ্ছে E1 এই পর্যন্ত নিয়ে আসবে, এবং এটাকে ধরো E2, 1 কুলম্বকে 25 কুলম্ব এইদিকে টানবে। তখন ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে 40 কুলম্ব তাকে আরো দূরে সরাইতে চাচ্ছিল, একদম অনেক দূরে নিয়ে যাইতে চাচ্ছিল, মনে করো ডি এর দিকে নিয়ে যাইতে চাচ্ছিল। 40 কুলম্ব তাকে ডি এর দিকে নিয়ে যাইতে চাচ্ছিল ধাক্কা দিতে দিতে, কিন্তু এই যে 25 কুলম্ব তাকে টেনে ধরছে, টেনে ধইরা ওই ডি এর অবস্থানে নিতে দেয় নাই, এই সি অবস্থানে তাকে স্থির করে ফেলছে।
অর্থাৎ এই সি অবস্থানে তড়িৎ প্রাবল্যের মান হবে 0। সহজ কথায় দুইটা চার্জ যদি বিপরীত ধর্মী হয়, দুইটা চার্জ যদি বিপরীত ধর্মী হয়, দেখো একজন ধাক্কা দিয়ে ঠেলে একদম বাহিরে নিতে চাচ্ছে, আরেকজন টেনে কাছে রাখতে চাচ্ছে। এই জন্য কি হয়, তাদের সংযোগ রেখার বাহিরে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হয়। তাহলে দুইটা চার্জ যদি বিপরীত ধর্মী হয়, তাহলে তাদের সংযোগ রেখার বাহিরে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য, মনে করো এইটা হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। এবং এই সি বিন্দুটা সব সময় ছোট চার্জের দিকে হবে। এই সি বিন্দুটা সব সময় ছোট চার্জের দিকে হবে, কারণ কি, বড় চার্জ তাকে ধাক্কা দিয়ে ক্ষেত্র থেকে বাইরে বের করে দিতে চাবে, কিন্তু ছোট চার্জটাও তাকে কিছুটা টেনে রাখতে চাবে। বুঝতে পারছি? তাহলে ঘটনা কি, যদি -40 কুলাম্ব হইতো এবং প্লাসের 25 কুলাম্ব হইতো, তাহলে তুমি জানো প্লাসের 25 কুলাম্ব ছোট চার্জ, সেই ক্ষেত্রেও কিন্তু সি বিন্দুটা এই দিকেই হইতো। কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ যে চার্জটা ছোট, সেই চার্জ থেকে কিছুটা দূরে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে, মাঝামাঝি কোনো অবস্থানে হওয়ার প্রশ্নই ওঠে না। এবার আসো, বাকি ম্যাথ সেম, তোমাকে শুধু বের করতে হবে সি বিন্দুটা কোথায়। সি বিন্দুটা কি চার্জ দ্বয়ের মাঝামাঝি নাকি চার্জ দ্বয় থেকে বাহিরে? যদি চার্জ দুইটা বিপরীত ধর্মী হয়, তাহলে সি বিন্দুটা হবে বাহিরে, আর চার্জ দুইটা যদি সমধর্মী হয়, সি বিন্দুটা হবে মাঝে। এবার তুমি দূরত্ব ধরে নিবা, -25 কুলাম্ব থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। তাহলে আমি বি বিন্দু থেকে, এই যে বি থেকে দূরত্বটাকে এক্স ধরে নিছি, বি থেকে দূরত্বটাকে কত ধরছি, এক্স ধরছি। এবার এই সম্পূর্ণ দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে এ থেকে সি বিন্দুর দূরত্ব কত হবে, 2 + x মিটার হবে। যেহেতু বি থেকে সি এর দূরত্ব এক্স, তাহলে এ থেকে সি এর দূরত্ব হবে 2 মিটার প্লাস এক্স মিটার। এবার এ বিন্দুতে যে চার্জ আছে 40 কুলাম্ব, এই 40 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য E1 ধরো, প্রাবল্য E1 = K ইনটু কিউ হচ্ছে 40 কুলাম্ব ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 2 + x হোল স্কয়ার। আর -25 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য E2 চিন্তা করো, E2 = K ইনটু 40, K ইনটু E2 কত, -25 কুলাম্ব, তাহলে 25 ডিভাইডেড বাই x স্কয়ার। কথা হচ্ছে এখানে কি মাইনাস দিব, এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? এখানে -25 দ্বারা শুধুমাত্র চার্জটা কি পজিটিভ না নেগেটিভ, চার্জ দুইটা সমধর্মী না বিপরীতধর্মী, এটা বোঝানো হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার প্রশ্ন মতে কি হবে বলো, প্রশ্ন মতে এই E1 এবং E2 কি হওয়ার কথা, সমান হওয়ার কথা। তাহলে E1 এর মান কত, K ইনটু 40 ডিভাইডেড বাই 2 + x হোল স্কয়ার ইকুয়াল টু K ইনটু 25 ডিভাইডেড বাই x হোল স্কয়ার। এত বা উভয় পক্ষ থেকে কে কে কেটে দাও, একই ক্যালকুলেশন, x ডিভাইডেড বাই 2 + x, এই পুরাটাকে একসাথে হোল স্কয়ার লিখে দাও, ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 40। সাইডে চলে আসো, এত বা x ডিভাইডেড বাই 2 + x ইকুয়াল টু 25 এর বর্গমূল 5 ডিভাইডেড বাই 40 এর বর্গমূল যেন কত পাইছিলাম, 6 পয়েন্ট সামথিং পাইছিলাম, √40 ইকুয়াল টু 6.32। এত বা এবার একটু ক্রস গুণ করে দেব, 6.32 ইকুয়াল টু 5 × 10 প্লাস 5x। এত বা এবার 5x টা বাম সাইড আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে 6.32 মাইনাস 5x, এখানে 6.32 এর সাথে x আছে, ইকুয়াল টু 10। তাহলে দেখো তো 1.32x ইকুয়াল টু 10, অথবা x ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 1.32 ইকুয়াল টু কত হয় দেখো তো, 10 ভাগ 1.32 ইকুয়াল টু 7.575 মিটার দূরে। অর্থাৎ বি বিন্দু হতে -25 কুলাম্ব হতে এত দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কি হবে, 0 হবে। এটা কোন দূরত্ব, বি থেকে,
আমি যদি এ থেকে দূরত্ব বের করি তাহলে এ থেকে দূরত্বটা হয়ে যাবে হচ্ছে, এ থেকে দূরত্বটা কত হবে 2 প্লাস 7.575 মিটার, তাহলে 7 8 9 9.575 মিটার হবে এ থেকে দূরত্ব। এই হচ্ছে অ্যান্সার। দুইটি সমধর্মী চার্জ হলে মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, আর যদি দুইটি বিপরীত চার্জ হয় তাহলে যে চার্জটা ছোট তার থেকে একটু দূরে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। কথা কি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ। আরো একটা ম্যাথ বানাবো। দেখো 13 নাম্বার ম্যাথটা একদম সিমিলার টাইপের ম্যাথ। ভাবলাম এই টাইপের আরেকটা ম্যাথ করি, করে একটু ডিফারেন্ট কিছুতে যাই। কি বলছে দেখো, -200 কুলাম এবং +100 কুলাম্বের দুইটি চার্জিত বস্তু পরস্পর থেকে 3 মিটার দূরে রাখা হয়েছে। এদের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তো -200 কুলাম, এখানে দাও -200 কুলাম্বের চার্জ, আর এদিকে দাও হচ্ছে প্লাসের 100 কুলাম্বের চার্জ, প্লাসের 100 কুলাম্বের চার্জ। তাদের যে মধ্যবর্তী দূরত্বটা, এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 3 মিটার দেয়া আছে, তাহলে এই হচ্ছে 3 মিটার। একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এখন তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে, আমি মাঝখান বরাবর একটু রেখাটা সংযোগ করি, এই হচ্ছে তাদের সংযোগ রেখা। একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক, দুইটা বিপরীত ধর্মী চার্জ, মাঝখানে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য পাওয়া পসিবলই না, সম্ভবই না। কারণ কি, এখানে যদি একটা একক ধনাত্মক চার্জ বা টেস্ট চার্জ রেখে দাও তাহলে -20 কুলাম তাকে আকর্ষণ করবে, 100 কুলাম তাকে বিকর্ষণ করবে। কথা বুঝতে পারছো? তো মাঝখানে তো পাওয়া সম্ভব না। তাহলে আমরা কি জানি, ছোট চার্জটা থেকে কিছু দূরে আমরা তড়িৎ প্রাবল্যের মান শূন্য পাবো। তাহলে এখানে -200 কুলাম এবং +100 কুলাম্বের মধ্যে কে ছোট বলতো? সবাই দেখে মনে হবে যে -200 কুলাম ছোট, কিন্তু এখানে মাইনাস দ্বারা ঋণাত্মক চার্জ বোঝাইছে, কিন্তু এখানে মোট চার্জের পরিমাণ 200 কুলাম আর এখানে চার্জের পরিমাণ 100 কুলাম। সুতরাং এখানে 100 কুলাম চার্জ হচ্ছে ছোট। তো এই যে 100 কুলাম থেকে দূরে মনে করো যে এটা হচ্ছে, এটার নাম দাও এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান, 100 কুলাম দূরে এই যে সি অবস্থানে তড়িৎ প্রাবল্যের মান কি হবে? শূন্য হবে। সি অবস্থানে, সি অবস্থান এমন একটা অবস্থান, এই যে 200 কুলাম, এই 200 কুলাম এখানে যদি একটা চার্জ স্থাপন করি কিউ চার্জ, এই কিউ চার্জকে 200 কুলাম টানবে, টেনে তার নিজের কাছে আনতে চাবে। কিন্তু এই যে 100 কুলাম আছে, এই 100 কুলাম্বের সাথে কিউ চার্জ এটা তো সমধর্মী, 100 কুলাম তাকে ঠেলে ধাক্কা দিয়ে দূরে সরায় রাখতে চাবে। তো 200 কুলাম টানতেছে আর 100 কুলাম ঠেলতেছে, ধাক্কা দিতেছে। এই সি অবস্থানে আসার পরে যেই পরিমাণ টানবে -200 কুলাম, ঠিক ওই পরিমাণ বলে ধাক্কা দিবে +100 কুলাম, তখন সে সি অবস্থানে এসে স্থির হয়ে যাবে। সে আর সামনেও আসতে পারবে না, কিন্তু 100 কুলাম তাকে আর দূরেও সরাইতে পারবে না। এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য পেয়ে যাব। তাহলে আমার সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য। আমি 100 কুলাম থেকে দূরত্বটাকে x ধরে নিলাম, 100 কুলাম থেকে দূরত্বটাকে কি ধরে নিলাম? x ধরে নিলাম। তাহলে দেখো, এ বিন্দুর জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব এবং বি বিন্দুর জন্য, অর্থাৎ -200 কুলাম্বের জন্য সি বিন্দুতে প্রাবল্য এবং +100 কুলাম্বের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করব। প্রশ্ন মতে প্রাবল্য সমান। তাহলে যে করো, -200 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, এটাকে E1 দ্বারা প্রকাশ করলাম। E1 = সূত্র কি, K ইনটু কিউ, কিউ তো হচ্ছে 200, এখানে মাইনাসের দরকার নাই, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত হবে, এইখান থেকে এ থেকে বি এর দূরত্ব 3 এবং বি থেকে সি এর দূরত্ব x, তার মানে কি 3 + x এর উপরে হোল স্কয়ার। এটাই প্রাবল্য, ক্যালকুলেশন তো এখানে করা দরকার নাই। এবার 100 কুলাম্বের জন্য, তাহলে 100 কুলাম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, 100 কুলাম চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য, এটাকে E2 দ্বারা প্রকাশ করলাম। K ইনটু কার জন্য? 100 কুলাম, তাহলে চার্জের পরিমাণ 100 ডিভাইডেড বাই 100 থেকে দূরত্বটাকে আমি ধরে নিছি x মিটার, তাহলে ডিভাইডেড বাই x স্কয়ার। এখন এই সি বিন্দুতে যেহেতু স্থির হয়ে গেছে, তার মানে কি লব্ধি প্রাবল্য শূন্য, সুতরাং সি বিন্দুতে প্রাবল্য দুইটা কি হবে? সমান হবে। তাহলে প্রশ্ন মতে
E1 ইকুয়াল টু E2 সি বিন্দুতে, তাই না? তাহলে এত বা মান বসাই দাও, k ইন্টু 200 ডিভাইডেড বাই 3 প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু k ইন্টু 100 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সবগুলোর জন্য ক্যালকুলেশন সেম, উভয় পক্ষে k কেটে দিব, x গুলোকে এক সাইড করে ফেলবো। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে, x ডিভাইডেড বাই 3 প্লাস এক্স, দুইটার মধ্যেই স্কোয়ার আছে, হোল স্কোয়ার লিখে ফেললাম, 100 ডিভাইডেড বাই 200। তুমি 0 0 0 0 কেটে দাও, হয়ে যাবে হাফ বা 0.5। তাহলে তুমি লিখতে পারো x ডিভাইডেড বাই 3 প্লাস এক্স ইকুয়াল টু, এই সাইডে হাফ যে কথা 0.5 একই কথা, তুমি দশমিকে নিয়ে নাও, 0.5 কে রোট করো, রোট ওভার 0.5 ইকুয়াল টু 0.707। 0.5 এর বর্গমূল কত, রোট এটাই। এবার একটু ক্রস গুণ করব, ক্রস গুণ করলে নিচে মনে মনে 1 আছে, তাহলে ঘটনা কি ঘটবে, x ইকুয়াল টু, এই যে এই অ্যানসারের সাথে 3 গুণ করো, ইনটু 3 ইকুয়াল টু 2.12 প্লাস 0.707x। এতবার 0.707 যদি বাম সাইডে আসে, বাম সাইডে একটা x আছে, এখানে আছে 0.707x, তাহলে বিয়োগ হবে। তাহলে তুমি লিখতে পারো x মাইনাস 0.707x ইকুয়াল টু 2.12। এটাকে বিয়োগ করলে কত হবে, 1 মাইনাস 0.707 ইকুয়াল টু আসে 0.293x। তাহলে এটাকে তুমি একবারে লেখা দিতে পারো 0.293x। অতএব x ইকুয়াল টু 2.12 কে ভাগ করব অ্যান্সার দ্বারা, ইকুয়াল টু 3.822 মিটার। এই হচ্ছে x এর মান পেয়ে গেছো। দেখো x কোথা থেকে ধরছিলা দূরত্ব, x দূরত্বটা কি তুমি 100 কুলম্ব চার্জে থেকে ধরো নাই, তাহলে x এর মান পাইছো 3.822 মিটার, 3.822 মিটার। তাহলে আমরা কি লিখবো, 100 কুলম্ব চার্জ থেকে 3.822 মিটার ডান দিকে সেই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। যদি -200 কুলম্ব চার্জ থেকে বলে, তাহলে তুমি 3 মিটারের সাথে এটা যোগ করবা, তাহলে 6.822 মিটার দূরে প্রাবল্যের মান শূন্য হবে। কথা কি বুঝাইতে পারলাম? এই হচ্ছে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এখন কিছু ম্যাথ দেখবা, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য এটা বলে নাই, তোমাকে নির্দিষ্ট বিন্দু দিয়ে দিবে, নির্দিষ্ট বিন্দু দিয়ে বলবে ওই বিন্দুতে প্রাবল্যের মান কত। বুঝতে? তাহলে চলো একটা কোশ্চেন তুলি, পরে আমরা কথা বলি। দেখো পাবনা ক্যাডেট কলেজ 2025 এর একটা কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা একটু দেখি। এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান, তিনটা অবস্থানে তিনটা চার্জ আছে। এ অবস্থানে +8 কুলম্ব, বি অবস্থানে -10 কুলম্ব এবং সি অবস্থানে +5 কুলম্ব। এবং এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব 7 মিটার, আর বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 8 মিটার। ওকে ফাইন। এই যে নিচে দেখো গ নাম্বার কোশ্চেনটা, এ ও সি চার্জের কারণে, এ এবং সি চার্জের কারণে বি চার্জের উপর কার্যকর বলের মান নির্ণয় করো। তো দুইটা চার্জের কারণে মধ্য বিন্দুতে বা মাঝখান বরাবর কোনো চার্জ যদি স্থাপন করি, তার উপর লব্ধি কার্যকর বল প্রথম ক্লাসে করাইছি, কিন্তু ফুল সৃজনশীলটা তোলার স্বার্থে তুলছি, এটা এখন আর করব না। এটা নিয়ে আবার আমি নেক্সট যে সৃজনশীলের ক্লাস দিব, যেখানে সব বোর্ড এবং টেস্টের সৃজনশীল যেগুলো আমার কাছে মনে হয়েছে যে একটু করানো উচিত, ওইখানে আবার যদি প্রবলেমগুলো পাই দিব। কোশ্চেন হচ্ছে ঘ নাম্বার, যেটা তড়িৎ প্রাবল্যের উপর নির্ভরশীল। যদি বি বিন্দুতে চার্জ নিষ্ক্রিয় থাকে, এই যে বি বিন্দুর চার্জটা নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ বি বিন্দুতে কোনো চার্জ থাকবে না, তবে এ এবং সি এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে
তড়িৎ প্রাবল্য কত হবে? একটু আগে যে কথাটা বললাম, এই যে নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান বলে দিছে, মধ্যবিন্দুতে কার্যকর তড়িৎ প্রাবল্য কত হবে। তো চিত্রটাকে যদি একটু নিজেদের মতো সুবিধা মতো করি, তাইলে দেখো এইটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, তার মানে এইখানে কোনো চার্জ নাই। দেখো যদি বি বিন্দুর চার্জ নিষ্ক্রিয় থাকে, তাহলে বি বিন্দুতে কোনো চার্জ নাই, তাহলে এই যে রেখে দিলাম বি বিন্দুতে কোনো চার্জ নাই। এসি এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু কোনটা? এসি এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু বের করতে হবে। দেখো এসি ইকুয়াল টু কত? 7 প্লাস 8 মিটার ইকুয়াল টু 7 এবং 8 কত হয়? 15 মিটার। তাহলে এসি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হচ্ছে এসি কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 15/2 ইকুয়াল টু 7.5 মিটার। এইটাই হচ্ছে মধ্যবিন্দু। এটাই কি বিন্দু? মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কত পেলাম? 7.5 মিটার। তো ঠিক মাঝখানের যে বিন্দুটা, এই দিক থেকে 7.5 মিটার, এই দিক থেকেও 7.5 মিটার, এই বিন্দুটাকে ধরে নিলাম ও বিন্দু ধরতে পারো, যেহেতু বি বিন্দু আগে ছিল, নতুন কোন বিন্দু পি কিউ আর যে কোনোটাই ধরতে পারো। তো ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে ও বিন্দুতে, তাহলে এ বিন্দুতে অবস্থিত চার্জের জন্য, এ বিন্দুতে অবস্থিত চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য, এ বিন্দুতে যে চার্জটা আছে সেই চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য। তুমি এটাও বলতে পারো 8 কুলম্ব চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য। এটাকে E1 দ্বারা প্রকাশ করি। E1 ইকুয়াল টু কত? K ইনটু এ বিন্দুতে যে চার্জ আছে সেই চার্জের মান কত? 8 কুলম্ব। এখান থেকে ও বিন্দুর দূরত্ব কত? 7.5 স্কয়ার। এখন এই যে সি বিন্দু, এই সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্যের মানটা বের করব। তাহলে সি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য, এটাকে E2 দ্বারা প্রকাশ করলাম। E2 ইকুয়াল টু K ইনটু সি বিন্দুতে চার্জের পরিমাণ 5 কুলম্ব এবং সি থেকে ও এর দূরত্ব 7.5 স্কয়ার। এখন ঘটনা হচ্ছে এখানে যেহেতু আমি লব্ধি প্রাবল্য বের করব, যে ও বিন্দুতে ক্রিয়াশীল প্রাবল্য কত, সুতরাং আমি মানটা বের করি। এখানে দিক নিয়েও কাজ করতে হবে, প্রাবল্য কোন দিকে কাজ করতেছে, আগে মানটা বের করে নিই। মান বের করা কি? কে এর মান বসাইতে হবে। তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 8 ডিভাইডেড বাই 7.5 হোল স্কয়ার। এখানেও মান বসাই দাও, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু, এখানে ইনটু দিলেও হয় না দিলেও হয়, 5 ডিভাইডেড বাই 7.5 হোল স্কয়ার। সুন্দর করে সাইন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নিবা, হাতে নিয়ে মানটা এখানে বসাই ফেলবা। আমি একটু দেখে দেখে বসাই। মানটা আসবে 1.28 ইনটু 10 টু দি পাওয়ার 1.28 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। তড়িৎ প্রাবল্যের একক কি ছিল? নিউটন পার কুলম্ব। আর এটা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 5 ডিভাইডেড বাই 7.5 হোল স্কয়ার, এটা তোমার ক্যালকুলেটরে বসাও। তাহলে এইটার জন্য পাবা হচ্ছে 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার কুলম্ব। এখন দেখো কোন বলটা বড়? তড়িৎ প্রাবল্য এটাও তো একটা বল, তাই না? এটা হচ্ছে বড় বল, এটা বড় আর এটা ছোট। এটা ছোট কেন হলো? কারণ এইখানে 1.28 এর সাথে আছে 10 টু দি পাওয়ার 9, মানে 10 এর একের পরে 9টা শূন্য গুণ অবস্থায় আছে, আর এখানে 8 এর সাথে গুণ অবস্থায় আছে 10 টু দি পাওয়ার 8, মানে একের পরে 8টা শূন্য। তো একক, দশক, শতক এই হিসাবে উপরের সংখ্যাটা বড়। আচ্ছা, এখন এই যে A1 এর বলের যে লব্ধি, এই লব্ধিটা কাজ করতেছে কি? এ থেকে সি এর দিক, এই লব্ধি কাজ করতেছে এ থেকে সি এর দিক। আর সি বিন্দুর যে প্রাবল্য, এই প্রাবল্য কাজ করতেছে হচ্ছে সি থেকে
এ এর দিক, অর্থাৎ এই দিকে কাজ করতেছে। তাহলে লব্ধি প্রাবল্য, এই যে ও বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে, এই দিকে লিখি লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিব, 1.28 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মাইনাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার কুলাম। এটাকে বিয়োগ করলে কত হয়, ক্যালকুলেটরটা হাতে নাও, সুন্দর করে বিয়োগ করো, পাবা 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার কুলাম। তাহলে এই প্রাবল্যের দিকটা কোন দিকে হবে, এই দিকটা হবে এ থেকে সি এর দিক, লব্ধি প্রাবল্যের দিকটা হবে এ থেকে সি এর দিক, এ থেকে সি এর দিক, এটাই হচ্ছে লব্ধি প্রাবল্যের দিক। কারণ কি, এই দিকে যে পরিমাণ প্রাবল্য দিতেছে সি থেকে ওই পরিমাণ প্রাবল্য দিতে পারতেছেন, একটু কম দিতেছে, এটাই স্বাভাবিক। কারণ এখানে আছে 8 কুলাম, এখানে আছে 5 কুলাম। তুমি জানো প্রাবল্য হচ্ছে চার্জের উপর নির্ভরশীল, তাহলে 8 কুলাম চার্জের প্রাবল্য বেশি হবে, সে সি এর দিকে প্রাবল্যটা দিবে। তাহলে লব্ধি প্রাবল্য হবে এ থেকে সি এর দিক, এবং সেই লব্ধি প্রাবল্যের মানটা হচ্ছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 নিউটন পার কুলাম। এই ছিল তোমাদের মোটামুটি 14 নম্বর ম্যাথ। আরেকটা ম্যাথ করবো আজকের ক্লাসে, 15 নম্বর ম্যাথ। চলো দেখো, আজকের লাস্ট ক্লাস, এটা হচ্ছে জয়পুর হার্ট গার্লস ক্যাডেট কলেজের একটা কোশ্চেন। একই কোশ্চেন, এর আগে যে ম্যাথটা করলাম অলমোস্ট সিমিলার। Q1 এবং Q2 দুইটা চার্জ দেওয়া আছে, তাদের মানও দেওয়া আছে, একটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12 আর একটা 12 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এই যে জাস্ট 10 টু দি পাওয়ার -12 যেটা, এটা হচ্ছে একটু ক্যালকুলেশনের অসুবিধা, ক্যালকুলেটর একটু এক্সট্রা চাপতে হয়। তা না হলে যদি 3 কুলাম্ব এবং 12 কুলাম্ব বলতে একই কথা ছিল। তাদের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার এবং তাদের সংযোগ সরলরেখা বরাবর একটা বিন্দু আছে P। এই বিন্দু P বিন্দুটা হচ্ছে Q1 চার্জ হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। তোমাকে বলছে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা। তড়িৎ প্রাবল্য কখন শূন্য হবে, এই P বিন্দুতে আমি Q1 চার্জের জন্য প্রাবল্য বের করব এবং P বিন্দুতে Q2 চার্জের জন্য প্রাবল্য বের করব। যদি দুইটা প্রাবল্য সমান হয় তাহলে P বিন্দুর তড়িৎ প্রাবল্য শূন্য। তাহলে আমি একটু দেখি P বিন্দুর তড়িৎ প্রাবল্য কি। তাহলে Q1 চার্জের জন্য প্রাবল্য, Q1 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য, এটাকে E1 দ্বারা প্রকাশ করে ফেললাম। E1 ইকুয়াল টু K ইন্টু চার্জের মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ মানে কি 2 ঘর আগে দশমিক, তাহলে 0.05 স্কয়ার, তাহলে 0.05 এর উপরে হোল স্কয়ার। একবারে মান বসে এখানে মানটা বের করে ফেলবো। এবার আসো Q2 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য, এটাকে E2 দ্বারা প্রকাশ করে ফেলো। E2 ইকুয়াল টু কত হবে, K ইন্টু, K এর মান বসাই দিও। Q2 চার্জের মান কত, 12 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত হবে। দেখো, টোটাল দূরত্ব যদি 20 সেন্টিমিটার হয় তাহলে এই যে মাঝখানের দূরত্বটা 15 সেন্টিমিটার হবে কিনা। এই মাঝখানের দূরত্ব সম্পূর্ণটা 20 থেকে 5 গেলে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.15 মিটার এর উপরে স্কয়ার। এবার দুইটা প্রাবল্যের মান বের করে ফেলো। E1 প্রাবল্যের মান হচ্ছে, তুমি একটু ক্যালকুলেটর চাপো, 10.8 নিউটন পার কুলাম। তুমি এটা সরাসরি সায়েন্টিফিক ক্যালকুলেটরে বসাও, এটা তো তোমার দায়িত্ব। ইকুয়াল টু E2 চার্জের মান, প্রাবল্যের মান কত হবে, 4.8 নিউটন পার কুলাম, 4.8 নিউটন পার কুলাম। এখন কোশ্চেন হচ্ছে কোন চার্জ কোন দিকে কাজ করতেছে, কোন প্রাবল্য কোন দিকে কাজ করতেছে। E1 হচ্ছে এই দিকে কাজ করতেছে, এই দিকে কাজ করতেছে কে, E1, আর এই দিকে কাজ করতেছে হচ্ছে E2। P বিন্দুতে প্রাবল্য সমান না, দেখো এখানে 4.8 আরেকটা আসছে 10.8, প্রাবল্য সমান না। P বিন্দুতে প্রাবল্য যেহেতু সমান না, তাহলে প্রাবল্য শূন্য হতে পারে না। তাহলে P বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে, P বিন্দুর প্রাবল্য হবে
পি বিন্দুর প্রাবল্য সমান সমান এই যে 10.8 থেকে বাদ দিতে হবে 4.8, যদি বাদ দাও নিউটন পার কুলাম, তাহলে কত পাবা? 6 নিউটন পার কুলাম পাবা। এই প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? Q1 থেকে Q2 এর দিকে, Q1 থেকে Q2 এর দিকে কাজ করবে। কারণ কি? যে বলে বল প্রয়োগ করতেছে Q1, Q2 তার থেকে কম বলে বল প্রয়োগ করতেছে। Q1 এর প্রাবল্য বেশি, Q2 এর প্রাবল্য কম, তাহলে লব্ধি প্রাবল্য Q2 এর দিকে হবে এবং লব্ধি প্রাবল্যের মান হবে 6 নিউটন পার কুলাম। অতএব তোমার কাছে যে অ্যানসারটা চাইছে পি বিন্দুর প্রাবল্য শূন্য হবে কিনা, তুমি লিখবা পি বিন্দুর প্রাবল্য শূন্য হতে পারে না, পি বিন্দুর প্রাবল্য শূন্য হবে না। এই হচ্ছে তোমার ম্যাথ, পি বিন্দুর প্রাবল্য শূন্য হবে না। এই মোটামুটি প্রাবল্য রিলেটেড যতগুলা কোশ্চেন ছিল বোর্ডে, স্কুলে প্লাস ক্যাডেট কলেজে, এইগুলার বাহিরে প্রাবল্য রিলেটেড কোশ্চেন তুমি পাবা না। সো আমি থিওরি অনুযায়ী ম্যাথ, প্রত্যেকটা থিওরি অনুযায়ী ম্যাথ দিয়ে ক্লাস দিতেছি এবং সর্বশেষে টেস্ট পেপারের সলভ দিয়ে ক্লাস আসবে এবং 2025 এর টেস্ট পেপার সলভ দিয়ে 2-1 দিনের মধ্যে ক্লাস আসবে। সর্বশেষ তোমরা যারা 2026 এর পরীক্ষার্থী, 26 এর টেস্ট পেপার উপরে তোমাদের পরীক্ষার আগে ইনশাআল্লাহ ক্লাস পাবা। সো আজকের মতো এখান থেকে বিদায়। তোমাদের আরো টপিক আছে কিন্তু এই চ্যাপ্টারে, তড়িৎ বিভব এবং ধারকত্ব এবং আবেশ, যে একটি ধনাত্মক চার্জ দ্বারা ঋণাত্মক চার্জকে বা নিরপেক্ষ বস্তুকে আবিষ্ট করা যাবে কিনা, এই 3টা টপিক নিয়ে পরবর্তী একটা ক্লাস হবে। ওইখানেও টপিক এবং টপিক ওয়াইজ ম্যাথ থাকবে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।